আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে ইউপের সংবাদ শিরোনাম। আমিরাতের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ সদস্যদের পদে থাকা সংবিধান সম্মত, হাইকোর্টের রায়। শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ। মাদক নিয়ন্ত্রণে বদি এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শাহজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন। এবং মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য গ্যাস শাটডাউন, রাজধানীর গুরুত্বপূর্ণ ২২টি এলাকায় কাল ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এবারে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও সাইমা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা। এর আগে রোববার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আমিরাতের সঙ্গে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বিদ্যুৎ, জ্বালানি ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বিষয়ে এ সমঝোতা স্মারক সই হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া ও পদে থাকা সংবিধান সম্মত এবং বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। নির্বাচিত ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। ৪ দিন পর ৩ জানুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। ৭ জানুয়ারি শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। তবে দশম জাতীয় সংসদের মেয়াদ ২৮ জানুয়ারি শেষ হওয়ার আগেই নতুন সংসদ সদস্যরা শপথ নেয় সংবিধান লঙ্ঘন হয়েছে দাবি করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটে বলা হয়, দশম সংসদ বহাল থাকা অবস্থায় একাদশ সংসদের এমপিরা শপথ নিতে পারেন না। শুনানি শেষে রিটটি খারিজ করে দেয় উচ্চ আদালত। একাদশ সংসদ যখন অধিবেশন শুরু হলো এবং অধিবেশনে যোগদানের মাধ্যমেই তারা তাদের সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। তারা যে শপথ নিয়েছেন তাতে যে বাক্যটি ছিল, আমরা যে দায়িত্ব গ্রহণ করিতে যাইতেছি, কাজেই এই শপথ নেওয়ার মাধ্যমে তারা কোনো রকম আইন ভঙ্গ করেননি। এই রায়ের মাধ্যমে একটি মহল যে একটি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছিল, সেটার পরিসমাপ্তি ঘটল। আদেশে সংবিধানের ব্যাখ্যা সঠিক হয়নি দাবি করে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। যথাযথ ব্যাখ্যা হয়নি এবং মন্ত্রী একটা পার্লামেন্ট থাকতেই আটটা পার্লামেন্ট শপথ নিয়েছে, কার্যভার গ্রহণ করেছে, প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সুতরাং তো কার্যভার গ্রহণ করেছে। এটা এখন এই ব্যাপারে আপিলেট ডিভিশনে যাব এবং আমরা আশা করি কারেক্ট ইন্টারপ্রিটেশন হবে এবং ল সেটেল হবে আশা করি। এর আগে গত ১৭ জানুয়ারি উত্থাপিত হয়নি মর্মে রিট আবেদনটি খারিজ করে দেয় হাইকোর্টের অন্য একটি দ্বৈত বেঞ্চ। পরে আবারও রিট আবেদন করা হলে শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শাহজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন এবং মাদক নিয়ন্ত্রণে আব্দুর রহমান বদিকে দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠেছে জাতীয় সংসদে। দিনের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির ফখরুল ইমাম সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে একটি সম্পূরক প্রশ্নে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে সড়ক ও সেতুমন্ত্রী বলেছেন, শাহজাহান খানের নেতৃত্বে কমিটি ভালো সুপারিশ তৈরি করবেন বলে তিনি আশা করেন। পরে সংসদে শাহজাহান খান বলেন, বাংলাদেশ থেকে দুর্ঘটনা কমে আসবে বলে তিনি মনে করেন। সৌদি আরবকে সামরিক সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলে সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল বলেন, এতে সংবিধান লঙ্ঘন হচ্ছে কিনা তা ভাবতে হবে।
জনাব বদিকে দিয়ে মাদক কন্ট্রোল এবং শাহজাহান খানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ, যাকে আমরা জানি শাহজাহান খানের একটা হাসি এবং লাইসেন্সের সময় ওই গরু আর চিনলে লাইসেন্স দেওয়া যাবে, এই মন্তব্যে সারা দেশ তোলপাড় হয়েছিল। এখন কতখানি সরকারের কমিটমেন্ট রক্ষা হবে? আমি এখানে ব্যক্তি দেখব না, যেহেতু এক্সপেরিয়েন্সড মানুষ সেজন্য তার নামটি এখানে প্রস্তাব করা হয়েছে। দেখুন না মাননীয় সংসদ সদস্য, যে এখান থেকে আপনি যতটা না আশা করছেন তার চেয়েও ভালো রিপোর্ট এবং প্রস্তাবও তো আসতে পারে। সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিল, সেখানে অন্তত শতাধিক প্রতিনিধি যারা ছিলেন, কেউ তো প্রতিবাদ করলো না আমাকে এটা সভাপতি করার জন্য। আমি অন্তত ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের দুর্ঘটনার রেট আরো কমে যাবে, আরো কমবে, এবং এই দায় দায়িত্ব নিয়েই কিন্তু আমি কথা বলছি স্পিকার। গণমাধ্যম যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি হোটেলে সংবাদপত্র ও কৃতি সাংবাদিকদের মাঝে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সংবাদপত্র ও সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের জন্য যে নীতিমালা ও আচরণবিধি রয়েছে তা অন্যান্য গণমাধ্যমের ক্ষেত্রেও হওয়া উচিত। অনুষ্ঠানে দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ারকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। অন্যদিকে প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে দৈনিক ইত্তেফাক ও আঞ্চলিক দৈনিক হিসেবে চট্টগ্রামের দৈনিক আজাদি। এছাড়াও গ্রামীণ উন্নয়ন, নারী সাংবাদিকতা এবং আলোকচিত্রী সহ বিভিন্ন শ্রেণীতে প্রেস কাউন্সিল পদক দেয়া হয়। গণমাধ্যম, গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক, একটি ছাড়া অন্যটি অচল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে সংবাদ মাধ্যম, তবে তা হতে হবে নিয়ম নীতি ও শৃঙ্খলার মাধ্যমে। মিথ্যা, উস্কানিমূলক, হলুদ সাংবাদিকতা কখনোই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। একই সাথে এটাও মনে রাখতে হবে, এসব গণমাধ্যম যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহৃত না হয়। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে যাতে এসব প্রতিষ্ঠান কাজ করে তাও নিশ্চিত করতে হবে। মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য গ্যাস শাটডাউন হওয়ায় আগামীকাল রাজধানীর গুরুত্বপূর্ণ অন্তত 22টি এলাকায় 12 ঘন্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত মিরপুর, শ্যামলী, আগারগাঁ, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরনো ঢাকা, মিন্টু রোড, জাতীয় সংসদ ভবন এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল এবং কমলাপুরে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। মেট্রো রেল প্রকল্প কাজের জন্য শাহবাগ এলাকায় তিতাস গ্যাস কর্তৃক ইতিমধ্যে বিদ্যমান 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি স্থানান্তরের লক্ষ্যে ওই এলাকায় নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে, যার দুই প্রান্ত বিদ্যমান পাইপলাইনের সাথে সংযোগ সাধন বা টাইন করার প্রয়োজন দেখা দিয়েছে। এই গ্যাস সরবরাহ শাটডাউনের কারণে ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চলের মূলত কেন্দ্রীয় অঞ্চল যেগুলো আমরা বলি, মঙ্গলবার সন্ধ্যা 6 ঘটিকা থেকে পরের দিন সকাল 6 ঘটিকা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ঢাকা উত্তর সিটির মেয়র ও কাউন্সিলর নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা। সিটি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় তিনি আরও বলেন, সব ভোটারের নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলেও আশা করেন সিইসি। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে ও 2 সিটির সম্প্রসারিত ওয়ার্ডের নির্বাচন 28 ফেব্রুয়ারি। প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। ঢাকার 2 সিটির নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। সভার শুরুতে সিইসি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন চায় নির্বাচন কমিশন। নির্বাচনকে আমাদের সুষ্ঠু করতে হবে, নির্বাচনকে আমাদের প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেদিকে
খেয়াল রাখতে হবে, নির্বাচন যাতে অবাধ হয় সেটা দেখতে হবে। রাজনৈতিক দলের যারা নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না সেটা আমরা একেবারেই তার উপরে কোনো প্রভাব খাটতে পারি না বা আমাদের কোনো করার সেখানে কিছু নেই। কেউ যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে ভোট সুষ্ঠু আয়োজনে সবার সহযোগিতাও চান তিনি। এবছরে সেই নির্বাচনের সহিংসতার যে চিত্র করে রাখার মতো একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয়েছে এটা আমি দাবি করতে পারি। সেরকমই পরিবেশ অব্যাহত থাকবে এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে। সভা শেষে নির্বাচন কমিশন সচিব বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রতি ভোট কেন্দ্রে আমাদের কমপক্ষে 20 থেকে 22 জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থাকবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে সর্বোচ্চ 24 জন। মার্চ থেকে 5 ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। প্রথম 2 ধাপে ইভিএম ব্যবহার না হলেও তৃতীয় থেকে 5ম ধাপের নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র একাডেমিক ভবনে করার দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট। তাদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে কেন্দ্র হলের বাইরে নেওয়া সম্ভব নয়। এদিকে শিগগিরই প্যানেল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ। হাবিবুর রহমান অভির রিপোর্ট। তফসিল ঘোষণার পর থেকেই ভোট কেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র সংগঠন। সোমবার একই দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করে প্রগতিশীল ছাত্রজোট সহ কয়েকটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে বাকি দলগুলো যেন বাধ্য হয় নির্বাচনে অংশগ্রহণ না করতে। তাদের লক্ষ্য নির্বাচনটাকে বানচাল করা, কারণ নির্বাচন হলে এক ধরনের জবাবদিহিতামূলক সম্পর্ক তৈরি হয়, সেটি তারা চায় না। আমরা যেটা দেখছি বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছে সেটি ছাত্রলীগকে তার সুবিধা দেওয়ার জন্য। নির্বাচন উপলক্ষে মধুর ক্যান্টিনে এখন নিয়মিত বসছেন ছাত্রদল নেতারা। তারা বলছেন ক্যাম্পাসে সহাবস্থান করা গেলেও হলগুলোতে এখনো সেই পরিবেশ তৈরি হয়নি। শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকতে চাই, নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই। আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে বিশ্ববিদ্যালয়ে 43,000 শিক্ষার্থীদের জন্য আধুনিক লাইব্রেরির দাবি জানিয়েছে ছাত্রলীগ। কয়েকদিনের মধ্যেই নির্বাচনের প্যানেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। ভিপিজিএস এদের জন্য কারা নির্বাচিত হবেন এটা আমরাই আলোচনা করে দেশরত্ন শেখ হাসিনা ছেড়ে দিয়েছি। তিনি যেন সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান। ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলগুলোতে সহাবস্থান আছে বলে দাবি করেন উপাচার্য। নির্বাচন হলে হবে না, একাডেমিক ভবনে হবে, এই ধরনের কথা শুনলেই আমার কাছে মনে হয় আমাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। এটা আমরা কখনো গ্রহণ করব না। নির্বাচন বিলম্বিত হতে পারে, সেরকম কিছু মেনে নেওয়ার এখন সুযোগ আমার কাছে মনে হয় তৈরি হয় নাই। 19 ফেব্রুয়ারি থেকে হলগুলো থেকে শুরু হবে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ, চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে প্যানেল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। জামাতকে নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালতে মামলা চলমান থাকায় এ নিয়ে এর চেয়ে বেশি বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, নীতি আদর্শ ঠিক রেখে শুধু নাম বদলালে জামাতে পরিবর্তন এসেছে এমনটি বলা যাবে না। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের এটি প্রথম সম্পাদক মণ্ডলীর সভা। সভায় 21 ফেব্রুয়ারি পালন, জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা ও আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জামায়াত সম্পর্কে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করে বলার সময় এখনো আসেনি। আওয়ামী লীগের স্ট্যান্ড জামাতের ব্যাপারে এটা নির্ধারিত। এখন আদালতের একটা ভার্ডিক্ট এখানে সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা তো আদালতের এখানে একটা অন্তরা আছে, একটা বাধা আছে। সে ভার্ডিক্টটা এলে তারপরে আমরা কি সিদ্ধান্ত না, দেখুন, অপেক্ষা করুন। জামায়াত তাদের জোটে থাকছে না এমন গুঞ্জন আছে, তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়টি পরিষ্কার করা হচ্ছে না বলেও জানান ওবায়দুল কাদের। তারা তলে তলে কেউ নির্দোষ। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, পরাজয়ের ভয়ে কেন্দ্রীয়ভাবে উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী দেয়া থেকে বিরত থাকলেও তাদের স্থানীয় নেতারা অনেকেই নির্বাচনে আসবেন।
সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের সরকারি হাসপাতালের ওষুধ উদ্ধার করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে সকাল থেকে 3টি গোডাউন ও একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া এই অভিযানে 50 লাখ টাকারও বেশি দামের ভেজাল ওষুধ উদ্ধার করা হয়। এই ঘটনায় 2 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সরকারি হাসপাতালের ওষুধ বাজারে বিক্রির একটি অভিযোগ পাওয়ার পরে এ অভিযান চালানো হয়। সরকারি হাসপাতালের যে ওষুধ যেগুলোতে লেখা রয়েছে গভর্নমেন্ট প্রপার্টি নট ফর সেল, এই ধরনের ওষুধগুলি বাইরে চলে আসছে। আমরা এখানে গোডাউন থেকে বেশ 3টা গোডাউন থেকে হিউজ কোয়ান্টিটির ওষুধ আমরা পেয়েছি। এখন পর্যন্ত প্রায় 1 কোটি টাকার মূল্যের মতো সরকারের ওষুধ পেয়েছি। সরকার যেগুলি কিনে বিনামূল্যে দিচ্ছে তার মধ্যে আপনার বিভিন্ন ইনজেকশন এবং আপনার হচ্ছে সিরিঞ্জ বা সার্জিক্যাল আইটেম সেগুলি রয়েছে। তো এই এখন পর্যন্ত আমরা এখানে 2 জনকে আটক করতে পেরেছি। পাশাপাশি এর পিছনে যারা জড়িত আছে তো তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতার মামলা দায়ের করা হবে। আসন্ন উপনির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে মাঠ সংস্কার ও দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধার করাই হবে প্রথম কাজ। সম্মিলিত ক্রীড়াঙ্গনের আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই মতবিনিময় সভায় অলিম্পিকি অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপমহাসচিব আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনুর, জেলা ও বিভাগীয় ক্রীড়া ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন সহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সুস্থ থাকতে গেলে কিন্তু খেলার কোনো বিকল্প নাই। যেসব মাঠ সংস্কার দরকার, যেসব মাঠ দখলমুক্ত করা দরকার, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমাদের মাঠকে সংস্কার করব। এটি হবে আমার প্রথম কাজ। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে বুদ্ধিহীনতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, দেশে নির্বাচনের পরিবেশ রয়েছে এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিআরডি সচিব মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার, এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, মিল্ক ফিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস সালাম মণ্ডল। দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, জোর করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আছে সরকার, এমন দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের নেতা আবু বকর সিদ্দিকীর 2য় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অবৈধ সরকারি দুর্নীতি অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সব মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আলোচনা সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণ ডেইরি কমপ্লেক্সে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ তাগিদ দেন বক্তারা। প্রাণ ডেইরি হাব ও সম্ভাবনাময় দুগ্ধ শিল্প শিরোনামে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা দুধের নাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর উপায় খুঁজে বের করার উপর জোর দেন। এতে প্রাণ ডেইরির নির্বাহী পরিচালক মনিরুজ্জামান, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নথুরাম সরকার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ডক্টর মাহবুবী এলাহি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ব্রেক্সিট ও ইহুদি বিদ্বেষ পরিস্থিতি নিয়ে মতানৈক্যে পার্লামেন্ট সদস্য পদ ত্যাগ করলেন যুক্তরাজ্যের লেবার পার্টির 7 সদস্য। বিবিসি জানিয়েছে, ব্রেক্সিট ও ইহুদি বিদ্বেষ বিষয়ক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে লেবার নেতা জেরেমি করবিনের সাথে একমত না হওয়ায় পদত্যাগ করলেন তারা।
ব্রেক্সিট নিয়ে আরেকটি গণভোটের সিদ্ধান্ত ও ইহুদি বিদ্বেষের অভিযোগ সামাল দেয়া নিয়ে ক্ষুব্ধ লেবার পার্টির এক পক্ষ। জেরেমি করবিনের নেতৃত্বে দলের ভবিষ্যৎ নিয়ে দ্বিধান্বিত মডারেট এমপিরা ইইউ ত্যাগ নিয়ে লেবার পার্টির ঐক্যবদ্ধ অবস্থান না থাকাটা আপত্তিজনক বলে জানিয়েছেন পদত্যাগকারী নেতারা। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পান্থপথ অফিসে অনুষ্ঠিত হল ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস 2018 পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রথম স্থান অধিকারী আমিনুর রহমান আজাদের হাতে 5 লাখ, দ্বিতীয় স্থান অধিকারী মাহাথির মোহাম্মদ তালহার হাতে 2 লাখ ও তৃতীয় স্থান অধিকারী GM আরাফাত ইসলাম ফয়সালের হাতে 1 লাখ টাকা সমমানের চেক তুলে দেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী মনোয়ারা বেগম। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেককে দেওয়া হয় 25,000 টাকা সমমূল্যের চেক। অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ ইনফরমেশন অফিসার নাসিম নওশাদ, GM হিসাব ও অর্থ মাহবুব আলম সহ আকিজ গ্রুপ এবং ATN বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার টেলিকাস্ট পার্টনার ছিল ATN বাংলা। ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও লিমিটেডের দ্বিতীয় বই অগ্রযাত্রার অগ্রদূত 2 এর মোড়ক উন্মোচিত হলো আজ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাওয়ের CEO হুসেইন M ইলিয়াস এবং হেড অফ মার্কেটিং সৈয়দা নাবিলা মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব অপি করিম। বইটিতে পাঠাও চালক, ব্যবহারকারী এবং ডেলিভারি এজেন্টদের জীবনে ঘটে যাওয়া অসাধারণ সব অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক ঘটনা স্থান পেয়েছে। পাঠক 21শে বইমেলার বিশ্ব সাহিত্য ভবন স্টল থেকে সংগ্রহ করতে পারবেন বইটি। অনুষ্ঠিত হল বারভিডার 2019-2020 অর্থ বছরে বাজেট কেমন চাই মত বিনিময় সভা। বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার এ আয়োজনে উপস্থিত ছিলেন বারভিডার ভাইস প্রেসিডেন্ট M হুমায়ুন মাহমুদ, মোহাম্মদ রায়হান আজাদ, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্যরা। এতে সভাপতিত্ব করেন বারভিডার প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিব উল্লাহ ডন। দেশের রাজস্ব প্রদায়ী খাত হিসেবে সহায়ক ভূমিকা রেখে আসছে বারভিডা। উন্নত পাথর সরবরাহ নিয়ে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড ও আব্দুল মনিম গ্রুপ চুক্তি স্বাক্ষরিত করল। চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সফওয়ান সোবহান তাসভির ও আব্দুল মোনেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ASM মাইনুদ্দিন মোনেম। রাজধানীর কারওয়ান বাজারে আব্দুল মোনেম লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা মির্জা মুজাহিদুল সিরাম, খন্দকার কিংসুক হোসেন, মোনেম গ্রুপের পরিচালক ডক্টর ফারহানা মোনেম সহ অন্যান্যরা। পার্টেক্স খেলার খবর। টানা 4 ম্যাচ হারের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্টের দেখা পেল ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম আবাহনীর সাথে গোলশূন্য ড্র করেছে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই ছন্দ খুঁজে পাওয়া যায়নি মোহামেডানের খেলায়। পুরো 90 মিনিটে নিশ্চিত কোনো গোলের সুযোগই তৈরি করতে পারেনি কোচ শহীদুল ইসলাম জুয়েলের দল। অন্যদিকে সুযোগ পেয়েও তাকে কাজে লাগাতে পারেননি চট্টগ্রাম আবাহনীর কৌশিক এবং সাহেব। তাদের নিজেদের ষষ্ঠ ম্যাচে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। 4 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলের 9মে, আর 9 পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী রয়েছে 7-এ। এদিকে ময়মনসিংহে নোফেল স্পোর্টিংয়ে 1-0 গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। প্রথমবারের মতো 12টি দল নিয়ে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন টি20 ক্রিকেট টুর্নামেন্ট। ওয়ানডে ফরম্যাটের চিরায়ত প্রিমিয়ার লিগ শুরু হবে 8ই মার্চ। ঢাকার ক্রিকেটের শীর্ষ এই টুর্নামেন্টের খেলোয়াড়দের ড্রাফট শেষে দুপুরে এসব কথা জানান ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটন CCDM এর চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। রাজধানীর এক 5-তারা হোটেলে সকালে অনুষ্ঠিত হয় এবারের প্রিমিয়ার ক্রিকেটের খেলোয়াড়দের ড্রাফট। বিস্তারিত জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকদের নাম না থাকায় আগেই পানসে হয়ে পড়ে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠান প্লেয়ার্স ড্রাফট। তবে মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, মিরাজদের মতো ক্রিকেটাররা
কে কোন দল পান তা দেখার আগ্রহ ছিল সবার। নিউজিল্যান্ড সফরের কারণে জাতীয় দলের খেলোয়াড়দের খুব বেশি ম্যাচে পাওয়া যাবে না বলে শুরুতে না হলেও চতুর্থ রাউন্ডে এসে দল পেয়েছেন A+ ক্যাটাগরির সবাই। দল নিয়ে বেশ খুশি প্রায় সব দলই। এবছর আমি মনে করি আমরা স্ট্রং আছি। আমরা যেহেতু বিজয়কে আমরা মিস করেছি, অথবা আমরা যদি 1 নম্বর হতাম হয়তো বিজয়কে কল করতাম। পরে মিরাজ, মিথুন, সাইফুদ্দিনকে রেখেছি দলে, এবং পরে কিন্তু আমাদের সব ভাইটাল ম্যাচ থাকে, এবং যেটা হয় যে সুপার লিগের ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট হয়। ন্যাশনাল টিমের এই প্লেয়ারগুলি যদি না খেলে তাদের রিপ্লেসমেন্টে যে লোকাল প্লেয়ারগুলি খেলবে তাদের জন্য তো একটা বড় অপরচুনিটি। কেননা যদি একটা লোকাল একটা নতুন ছেলে যদি আপনার লাইক তামিম, মুশফিকের মতো যদি অপরচুনিটি ক্রিয়েট করতে পারে, এটা বাংলাদেশ টিমের জন্য ভালো। তবে ড্রাফট শেষে আগ্রহের কেন্দ্রে চলে আসে বিসিবির বহুল আলোচিত টি-20 টুর্নামেন্ট। ওয়ানডে শুরুর আগেই এই দলগুলো নিয়ে সপ্তাহব্যাপী ঘরোয়া এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করে সিসিডিএম। গত বছর আমরা চেষ্টা করেছিলাম, পারিনি। এবার অ্যাজ আ প্রিপারেটরি এবং আগে আমরা কিন্তু একটা ছোট আকারে 12টা টিমকে নিয়ে টি-20 টুর্নামেন্ট করছি। এটাকে আমরা 4টা গ্রুপে ভাগ করে নিব, টোটাল তাহলে 15টা ম্যাচ হয়। খেলাগুলো চালাবো লিগ ম্যাচেস 25শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি। সেমিফাইনালস 2টা হবে 1 এপ্রিল, এবং সেখানে ফাইনালটা হবে 3 তারিখে, এবং ফাইনালটা আমরা মিরপুর স্টেডিয়ামে আন্ডার লাইটস করব 3 তারিখে। ফরম্যাট ভিন্ন হলেও এই টুর্নামেন্টটি ঢাকা লিগ শুরুর আগেই ক্রিকেটারদের প্রস্তুতিতে দারুণ কাজে দেবে বলে মনে করেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। যদিও এটা ডিফারেন্ট ফরম্যাটে হবে টি-20, বাট তারপর আমি মনে করি দারুণ একটা প্র্যাকটিস হবে প্রত্যেকটা দলের প্লেয়ারদের জন্য, কোচদের জন্য ইজি হবে যে ছেলেরা কেমন খেলছে, কী খেলছে দেখার জন্য। তাই আমি অলওয়েজ সাধুবাদ জানাই। এই টুর্নামেন্টটাকে যদি খুব ভালো মতন কন্টিনিউ করা যায়, যে বিপিএলটা আমাদের এখন যে অবস্থায় চলে যাচ্ছে, এইটার জন্য আমরা যেখানে সবাই বলি যে লোকাল প্লেয়াররা কেন খেলতে পারছে না, সো ইটস এ গুড অপরচুনিটি ফর দ্য লোকাল প্লেয়ার যে আপনার এক্সট্রা একটা টি-20 টুর্নামেন্ট করার জন্য। 3 মার্চ টি-20 শেষে 4 দিন বিরতি দিয়ে আগামী 8 মার্চ শুরু হবে 50 ওভারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তৌসিয়া ইসলাম, ATN বাংলা, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় বাংলাদেশ। ডানেডিনে অনুশীলন শেষে এমন আশার কথা বলেন দলের ওপেনার তামিম ইকবাল। স্টিভ রোডসের অধীনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছে টাইগাররা। তামিম জানান, প্রথম 2 ম্যাচ পর্যালোচনা করেই তারা তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবেন। ভালো ফল পেতে টপ অর্ডারকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। তবে মুশফিকুর রহিমের ইনজুরিতে দুশ্চিন্তা বাড়িয়েছে টাইগারদের। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন মুমিনুল হক। বুধবার বাংলাদেশ সময় ভোর 4টায় সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ভালো ক্রিকেট খেলি, কারণ 2টা ম্যাচে আমরা খেলেছি, আমরা সত্যি কথা বলতে ভালো ক্রিকেট খেলিনি। ইভেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে লাস্ট ইয়ারগুলোতেও আমরা কিছু ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, বাট আমরা ম্যাচ হেরেছি। বাট এখন পর্যন্ত প্রথম 2 ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। সো দিস উইল বি দ্য টার্গেট, যে আমাদের যে প্ল্যান আছে আমরা প্ল্যান হিসাবে আগাই, আর প্লাস একটা ভালো ম্যাচ খেলতে পারি। চট্টগ্রামে অনূর্ধ্ব 19 দলের দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। টেস্টের চতুর্থ ইনিংসে ইংলিশদের দেয়া 333 রানের টার্গেটে খেলতে নেমে মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে প্রায় 3 ওভার বাকি থাকতেই জয় পায় স্বাগতিকরা। 224 বলে 13 বাউন্ডারিতে 114 রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন মাহমুদুল। অথচ প্রথম ইনিংসে ইংল্যান্ডের 337 রানের জবাবে 228 রানেই গুটিয়ে গিয়েছিল জুনিয়র টাইগাররা। 109 রানে এগিয়ে থাকা ইংলিশরা দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 223 রান তুলে তৃতীয় দিনে ইনিংস ঘোষণা করে। 333 রানের টার্গেটটা কঠিন হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম আরও একবার। আমিরাতের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ সদস্যদের পদে থাকা সংবিধান সম্মত, হাইকোর্টের রায়। শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ। মাদক নিয়ন্ত্রণে বদি এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শাহজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন নিয়ে জাতীয় সংসদের প্রশ্ন। এবং মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য গ্যাস শাটডাউন। রাজধানীর গুরুত্বপূর্ণ 22টি এলাকায় কাল 12 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পরবর্তী
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।